বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ অনার্স 4th ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের মহামারীর এই মহাসংকটে আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদের প্রতি আমাদের দোয়া থাকবে। আশা করি তোমরা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি তোমাদের একাডেমিক কার্যক্রম, শিক্ষার কার্যক্রম তোমরা চালিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের কোর্স পেপার ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, সাবজেক্ট কোড 24, 18, 11। আজ আমি অনলাইন ভিডিও ক্লাসে হাজির হলাম, তোমাদের একটি ক্লাস উপস্থাপন করব। আজকের আলোচ্য বিষয় হিসাবে আমি নির্ধারণ করেছি ব্যাংক, ব্যাংকিং এবং ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য এবং ইসলামী ব্যাংক সংক্রান্ত আলোচনা। তোমাদের হয়তো জানা আছে, এই কোর্স পেপারের উপর আমি আরেকটা ক্লাস করেছি, সম্ভবত 11/8/2020 তারিখে। ইসলামী ব্যাংকিংয়ের আমানত বিনিয়োগ গ্রহণ পদ্ধতির উপর ক্লাসটা নিয়েছিলাম। আমার বিশ্বাস তোমরা ক্লাসটা এনজয় করেছো, দেখেছো। আজ আমার এই কোর্সের উপর দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনার্স 4th ইয়ারের রুটিন হয়েছে। রুটিন মাফিক যথারীতি তোমাদের ক্লাস চলছে। আশা করছি তোমরা মনোযোগী হয়ে তোমরা এই ক্লাসগুলো এনজয় করছো। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক, ব্যাংকিং এবং ইসলামী ব্যাংক এটা অতীব গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে ব্যাংক, ব্যাংকিং সাথে সম্পর্ক ছাড়া চলা যাবে না। এমনকি বর্তমানে চাকরির ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বেসরকারিদের ক্ষেত্রেও ব্যাংকের মাধ্যমে তাদের বেতন ভাতা হচ্ছে। সুতরাং ব্যাংকের টার্মসগুলো জানা, বোঝা এবং বাস্তবতার ক্ষেত্রে যেই ব্যাংক দিন দিন আরো উন্নতির দিকে যাচ্ছে, তা আজকে আমি ব্যাংকের সাথে প্রথম একটু পরিচিত হওয়ার জন্য, ব্যাংক একটি সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্য, কৃষি ও শিল্পের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে ব্যাংকিং সাধারণত ব্যাংকের কাজ কারবার বা ব্যবসায়কে ব্যাংকিং বলে। বর্তমানে ব্যাংক ও ব্যাংকিং অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত দুটি শব্দ। আধুনিক অর্থ ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বলা যায় ব্যাংকে। তদ্রূপ ইসলামী ব্যাংক ব্যবস্থায় এর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যবহ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা ইসলামী ব্যাংকও আমাদের আলোচনায় আছে, তাহলে 1450 বৎসর পূর্বে নিশ্চয় বর্তমান ব্যাংক ব্যবস্থাপনা, ব্যাংকিং কর্মকাণ্ড যেভাবে চলছে নিশ্চয়ই এইভাবে ছিল না।
শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে আমি এই শব্দ নিয়ে একটু আলোচনা করছি। ব্যাংক শব্দটি ফ্রান্স BANQUE ব্যাংক এবং ইতালির বাঙ্কু শব্দ থেকে এসেছে, যার অর্থ বেঞ্চ অথবা অর্থ বিনিময় টেবিল। আবার কোনো কোনো অর্থবিদদের মতে ব্যাংক শব্দটি জার্মান বেক বেক থেকে এসেছে, যার অর্থ যৌথ তহবিল। প্রিয় শিক্ষার্থী, অর্থনীতির বইপত্র পড়লে দেখা যায় এই ব্যাংক শব্দটির অনেক অর্থ হতে পারে। নদীর কিনারা, বাঁধ, স্তূপ, রাস্তার দুই পাশের আলি, উঁচু করে বাঁধানো রাস্তা, কোষাগার ও ধনভাণ্ডার ইত্যাদি। তবে এটা সত্য, ব্যাংক শব্দটি বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন নামে, বিভিন্নভাবে শব্দটি ব্যবহৃত হয়ে আসছে, যা বর্তমান বিশ্বে ব্যাংক শব্দটি পরিপূর্ণতা লাভ করেছে। তবে একটু গোড়ার দিকে তাকালে দেখা যায় বিশেষত ইতালির লোম্বার্ডি শহরে ইহুদি মহাজনেরা বেঞ্চ বা টুলের উপর বসে এই অর্থ রাখা, ধার দেওয়া, ব্যবসা লোন দেওয়া, এইসব কাজগুলো তারা করত। এমনকি দেখা যায় তারা যখন টাকা গ্রহণ করত তাদেরকে একটা স্লিপ দিত, যেটাকে বর্তমানে ডিপোজিট স্লিপ হিসাবে দেখা যায়, এবং টাকা উত্তোলনের ক্ষেত্রে তারা উইথড্রল স্লিপ তারা ব্যবহার করত, যা বর্তমানে এসে ব্যাংকের আধুনিকায়নের ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন ব্যবহার, যে ব্যাংকে টাকা রাখলে আমরা দেখি একটা জমাবহি দেওয়া হয়, আবার সেই গ্রাহককে, অ্যাকাউন্ট হোল্ডারকে টাকা উত্তোলনের জন্য তাকে চেক বই ইস্যু করা হয়। আমরা আধুনিকায়ন, বর্তমান প্রযুক্তি ও বিজ্ঞানের এই যুগে ব্যাংকের আধুনিক আয়ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এটিএম বুথেরও ব্যবহার। এটিএম বুথ প্রায় 24 ঘন্টা সেখান থেকে টাকা উত্তোলন করা যায়। প্রিয় শিক্ষার্থী, এবার ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে একটু আলোচনা করব। ব্যাংকে বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ব্যাংক বলতে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি জনসাধারণের অর্থ সংগ্রহ করে তাদের ঋণ দেয় এবং অর্থ বিনিয়োগ করে। এক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা ইংরেজি অর্থসংস্থান আইন 1915 অনুযায়ী এ ব্যাংক ইজ এ পার্সন অর কর্পোরেশন ক্যারিং অন এ বোনাফাইড ব্যাংকিং বিজনেসেস, অর্থাৎ ব্যাংক একটি সংস্থা বা একজন ব্যক্তি যা প্রকৃত ব্যাংক ব্যবসায়ে লিপ্ত থাকে। আমরা এক্ষেত্রে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হায়দার আলীর সংজ্ঞাটা উপস্থাপন করছি। যে প্রতিষ্ঠান জনসাধারণ ও বিভিন্ন সংস্থার নিকট হতে আমানত গ্রহণ করে থাকে, যার চলতি ও সেভিংস হিসেবে টাকা জমা রাখে এবং গ্রাহকদের চেক প্রদান করে ও চেক গ্রহণ করে টাকা পরিশোধ করে, এই সংস্থাকে ব্যাংক বলে। নোটসের ভাষ্য মতে ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ আর্ন প্রফিট থ্রু অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট, এক্সটেন্ডিং ক্রেডিট, ইস্যুইং নোটস অ্যান্ড চেকস, রিসিভিং অ্যান্ড পেয়িং ইন্টারেস্ট ইজ কল্ড ব্যাংক। অর্থাৎ যে অর্থনৈতিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে, ঋণ দান করে ও চেক প্রচলন, সুদ গ্রহণ করে, সুদ প্রদান করে প্রভৃতি আর্থিক কাজ সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জন করে তাকে ব্যাংক বলা হয়। এক্ষেত্রে আমাদের এই কয়েকটি সংজ্ঞার আলোকে পরিষ্কার হলো, ব্যাংক একটি প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সাধারণ জনগণ থেকে অর্থ জমা করে নেয়
এবং আবার সেই টাকা সেই অর্থ থেকে ধার দেয়, লোন দেয় এবং তার যে কার্যক্রমগুলো করে সেটা ব্যাংক। ব্যাংক একটি প্রতিষ্ঠান, ব্যাংক একটি অফিস কার্যালয়, ব্যাংক একটি অর্থলগ্নি প্রতিষ্ঠান। সুতরাং আমরা আবার ব্যাংকিং এর সম্পর্কে একটু আলোচনা করব। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে ব্যাংকিং ইজ দ্য বিজনেসেস অফ ব্যাংকার, দি কিপিং অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। অর্থ, ব্যাংকিং হলো একজন ব্যাংকারের কার্যাবলী, ব্যাংকের সংরক্ষণ বা ব্যবস্থাপনা। সংজ্ঞাটি অক্সফোর্ড ডিকশনারির এই কথাটা স্পষ্ট হলো, ব্যাংকারের ব্যবসা বাণিজ্য হচ্ছে ব্যাংক, আর এই ব্যাংক অর্থ সংরক্ষণ করে এবং তার ব্যবস্থাপনা করে। এই ব্যাংক হলো প্রতিষ্ঠান আর ব্যবস্থাপনাটা হলো ব্যাংকিং। 1949 সালের ভারতীয় ব্যাংকিং আইনের 5-1 ধারা অনুযায়ী একটি ব্যাংকিংয়ের সংজ্ঞাটা যেভাবে দেওয়া হয়েছে, ব্যাংকিং মিনস দি accepting for the purpose of lending or investment of deposits or money from the public, repayable on demand or otherwise, and withdrawable by check, draft, order or otherwise। অর্থাৎ ব্যাংকিং বলতে ঋণ মঞ্জুর করা বা বিনিয়োগের উদ্দেশ্যে জনগণের অর্থ জমা হিসেবে গ্রহণ করা এবং গ্রাহককে চাহিদামাত্র তার চাহিদামাত্র তাকে তার টাকা জমা টাকা দেওয়া এবং অন্য কোনো অবস্থায় চেক, ড্রাফট, আদেশ বা অন্য কোনো উপায়ে অর্থ উত্তোলনের সুযোগ দেয়াকেই ব্যাংক বলে। যা বাস্তবতা আমরা দেখি, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার থেকে টাকা জমা নেয়, আবার অ্যাকাউন্ট হোল্ডারের প্রয়োজনে যখন যায় তখন চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে, আবার চেক বইয়ের মাধ্যমে টাকা জমা দেয় এবং বিভিন্ন ধরনের ব্যাংকের লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে, হাউস লোন, পার্সোনাল লোন এবং এসএমই শিল্প লোন, বিভিন্ন রকমের ব্যাংকের ব্যবসায়িক লোন রয়েছে। সংজ্ঞার আলোকে মোদ্দা কথা হচ্ছে, ব্যাংক ও ব্যাংকিং শব্দও পরিভাষা হিসাবে পার্থক্য আছে। ব্যাংক হলো একটা অর্থলগ্নি প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠানটির কাজ হলো ব্যাংকিং। অর্থাৎ ব্যাংক যা করে তার নাম ব্যাংকিং, আর যে প্রতিষ্ঠান ব্যাংকিং করে তার নাম ব্যাংক। এতে দুটি পক্ষ জড়িত, এক পক্ষ ব্যাংক এবং অপরটি হলো মক্কেল। প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের সাথে তোমরা পরিচিত, ব্যাংকের সাথে তোমাদের লেনদেন আছে। ভর্তি কার্যক্রম, তোমাদের ইয়ারলি তোমাদের ভর্তি কার্যক্রম এবং তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে তোমরা ব্যাংকের সাথে জড়িত। ব্যাংকে তোমরা টাকা জমা দাও, ব্যাংক থেকে টাকা উত্তোলন করো। সুতরাং ব্যাংকের যে কার্যক্রম এর সাথে তোমরা অবশ্যই পরিচিত। সুতরাং ব্যাংকের মধ্যে দুটো পক্ষ থাকে, একটা হলো ব্যাংক, অপরটি হলো মক্কেল। আর ব্যাংক হলো প্রতিষ্ঠান, ব্যাংকের কার্যক্রমগুলো হলো ব্যাংকিং। সুতরাং আমরা শব্দ দুটি দেখতে সমার্থক মনে হলেও কিন্তু তার কার্যক্রমে পার্থক্য আছে। ব্যাংকিং হলো ব্যবস্থাপনা, কার্যাবলী, কর্মকাণ্ড, আর ব্যাংক হলো প্রতিষ্ঠান। সুতরাং ব্যাংক যেখানে আছে, যেই কার্যালয় হিসাবে, যেই শাখা বা ব্রাঞ্চ হিসাবে আছে, সেখানের কার্যক্রমগুলো হচ্ছে ব্যাংকিং। সুতরাং ব্যাংক যা করে তাই ব্যাংকিং। ব্যাংক হলো একটা প্রতিষ্ঠান, ব্যাংকিং হলো উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলী। এক কথায় ব্যাংক যে সকল কাজ সম্পাদন করে তাই ব্যাংকিং। ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হলো গ্রাহক থেকে আমানত সংগ্রহ করা, ক্লায়েন্ট বা গ্রাহকদেরকে লোন দেওয়া, তারপর ঋণ আমানত সৃষ্টি, বিলবন ভাঙানো, বৈদেশিক বাণিজ্যে সাহায্য করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা অর্থাৎ স্থানান্তর ইত্যাদি কার্য সম্পাদন করা। মোট কথা, ব্যাংক ও ব্যাংকিংয়ের দৈনন্দিন কার্যাবলীকে সমষ্টিগতভাবে ব্যাংকিং বলে। প্রিয় শিক্ষার্থী,
ব্যাংক আর ব্যাংক নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এবার দুটোর পার্থক্য, দুটোর মধ্যে আমরা কিছু শব্দ ত্রুটি সমার্থক হলেও এদের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। কেননা ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান আর ব্যাংকিং হলো সেই প্রতিষ্ঠানের কার্যাবলী। নিম্নে ব্যাংক ও ব্যাংকিংয়ের কিছু পার্থক্য তুলে ধরা হল। যেমন সাবজেক্ট অফ ডিফারেন্স, পার্থক্যের বিষয় সংজ্ঞা, ডেফিনেশন অফ ব্যাংক। ব্যাংকের সংজ্ঞা হলো ব্যাংক হবে একটা অফিস, ব্যাংক হবে একটা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক হলো আমানত গ্রহণ এবং ধার দেওয়ার একটা ঋণ গ্রহণের জায়গা। আর ব্যাংকিং হলো মুনাফা লাভের উদ্দেশ্যে কার্যাবলী সম্পাদন। ব্যাংকের উৎপত্তি বা অরিজিন, ব্যাংকারগণ ব্যাংক সৃষ্টি করে। সুতরাং আর ব্যাংকিং কি? ব্যাংক হইতে ব্যাংকিং উৎপত্তি হয়। তাহলে দুটো বিষয় পরিষ্কার হয়ে গেল। ব্যাংকারগণ ব্যাংক সৃষ্টি করে, আর সেই ব্যাংক সৃষ্টি হলে ব্যাংক থেকে ব্যাংকিং উৎপত্তি হয়। প্রকৃতি, নেচার। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক আর্থিক কার্যক্রম চালায়, আর ব্যাংক হলো ব্যাংকের স্বাভাবিক কার্যাবলী। ব্যাংকিং হলো ব্যাংকের স্বাভাবিক কার্যাবলী। আইনগত বৈধতা, রেগুলেটরি। ব্যাংক আইন অনুসারে প্রতিষ্ঠিত হয়, আর ব্যাংকিং কার্যক্রমও তার আইনের ধারা অনুযায়ী আইনগত পরিচালিত হয়। সাফল্য বা সাকসেস, একটি ব্যাংক আর ব্যাংকিং এর সাফল্য ব্যাংকিংয়ের উপর ব্যাংকের সাফল্য নির্ভরশীল। সুতরাং এই সাফল্য জন্য, সফলতা অর্জনের জন্য, এই সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য দরকার দক্ষ ব্যাংকার, দক্ষ ব্যবস্থাপনা, দক্ষ ব্যবস্থাপক। যদি কোনো ব্যাংকের ব্যবস্থাপক দক্ষ হয় এবং ব্যবস্থাপনা যদি সঠিক হয়, তাহলে সেই ব্যাংক সাফল্য লাভ করবেই। নির্ভরতা, ডিপেন্ডেন্সি। ব্যাংকারের উপর ব্যাংকের সব ধরনের কাজ নির্ভরশীল। তদ্রূপ ব্যাংকের উপর ব্যাংকিং কার্যক্রম নির্ভরশীল। সম্পর্ক, রিলেশন। ব্যাংকারের উপর ব্যাংকের সব ধরনের, ব্যাংকের সাথে মক্কেলের সুনিবিড় সম্পর্ক রয়েছে। কারণ আমরা এর আগেই আলোচনা করেছি, ব্যাংকের মধ্যে দুটো পক্ষ, এক পক্ষ হলো ব্যাংকার, ব্যাংক, অপর পক্ষ হলো মক্কেল। তাহলে সম্পর্কের ক্ষেত্রে ব্যাংকারদের সাথে মক্কেলের সুনিবিড় সুসম্পর্ক থাকতে হবে, এবং ব্যাংকের উপর ব্যাংকিং কার্যক্রম নির্ভরশীল। গঠন ও পরিচালনা, ফরমেশন অ্যান্ড অপারেটিং। ব্যাংক আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়। ঠিক অনুরূপভাবে অ্যাক্ট 1881 মতে আইন এবং নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে ব্যাংক পরিচালিত। পার্থক্যের মধ্যে আরেকটা হলো দায়, লায়াবিলিটি। নিজস্ব কাজের সফলতা ও ব্যর্থতার জন্য ব্যাংক দায়ী থাকে। ব্যাংক কাজের জন্য ব্যাংক দায়ী। প্রিয় শিক্ষার্থী, একটি ব্যাংকের মধ্যে তার আস্থার উপর, বিশ্বাসের উপর, আইনের উপর, রাষ্ট্রীয় তার আইনের উপর জনগণের টাকা সেখানে গচ্ছিত রাখা হয়, এবং এটা নিরাপত্তা বিধানের জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়, এবং যে কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে তফসিলি ব্যাংক হিসেবে পরিচালিত হয়। সুতরাং তোমরা হয়তো শুনবে এখানে যে কথাটি আসছে দায়, লায়াবিলিটি। অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংকের যত গ্রাহক থাকবেন তাদের যত পাওনা বা গচ্ছিত যে সম্পদ টাকা রয়েছে সেটা তাদের প্রাপ্য, এবং ব্যাংকের কাছে ব্যাংক তাদের টাকা বুঝিয়ে দিতে দায়ী, এবং এর জন্য সরকার বাংলাদেশ ব্যাংক তার আইনের কাঠামোর মধ্যে দিয়ে সেটা ব্যবস্থা করবে। আমরা শুনি যেমন ফার্মাস ব্যাংকের কথা মাঝে মধ্যে পত্রিকায় দেখেছি, নিশ্চয় তোমরাও হয়তো পড়েছো, যে দেউলিয়া হয়ে গেছে। এখন সে ফার্মাস ব্যাংকের মধ্যে গচ্ছিত রাখা টাকা, অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা, তাহলে তার কি হবে? সরকার সেটা নিয়ে গ্রাহকদের প্রাপ্য টাকা দেওয়ার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থাপনা, বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, এবং সেটা দিতে হবে। সুতরাং ব্যাংকের যে লায়াবিলিটি, এটা একমাত্র ব্যাংকে দায়ী।
এবং ব্যাংকিং কাজের জন্য ব্যাংক দায়ী, এবং এর জন্য তার দৃঢ় আইন থাকা দরকার। বিলুপ সাধন, টার্মিনেশন, কোনো সময় যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা ব্যাংক যদি বিলুপ সাধন করতে হয়, তাও আইনগত সত্তা মেনেই ব্যাংকের বিলুপ সাধন ঘটে। আর যখন ব্যাংকের বিলুপ সাধন ঘটে, তখন তার কার্যক্রম, তার কার্যাবলী অর্থাৎ বিলুপ সাধন এমনি ঘটে যায়। অর্থাৎ ব্যাংকের বিলুপ সাধনের সাথে সাথে ব্যাংকিংও বিলুপ সাধিত হয়, এটাই স্বাভাবিক। সুতরাং ব্যাংক আর ব্যাংকিংয়ের পার্থক্য আমরা যা আলোচনা করলাম, ব্যাংক ছাড়া ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে না, আবার ব্যাংকিং ব্যবস্থা ছাড়া ব্যাংক হতে পারে না। বলা যায় ব্যাংক ও ব্যাংকিং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলামী ব্যাংকের সম্পর্কে একটু জানব। ইসলামী ব্যাংকের সংজ্ঞা। ইসলামী ব্যাংকের কার্যক্রম কিছুটা প্রচলিত ব্যাংকের মতো হলেও এর পরিচালনা পদ্ধতি ও নীতিমালা ভিন্ন। ইসলামী ব্যাংক তার ব্যাংকিং ক্ষেত্রে ইসলামের অর্থনৈতিক বিধিনিষেধ পরিচালন করে ও আর্থিক নীতিমালা বাস্তবায়ন করে। বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তন্মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা উল্লেখ করছি। 1. ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি ইসলামী ব্যাংকের যে সংজ্ঞা প্রদান করেছেন, ইসলামিক ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন whose statutes, roles and procedures expressly state its commitment to the principles of Islamic Sharia and to the banking of the receipt and payment of interest on any of its operation. অর্থাৎ ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য, মূলনীতি এবং কর্মপদ্ধতি সব স্তরে ইসলামী শরিয়া সব নীতিমালা মেনে চলে এবং তার সকল কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণভাবে বর্জন করে। আমরা ইসলামী ব্যাংকের উপর আরেকটি সংজ্ঞা আলোচনা করছি। মালয়েশিয়ার ইসলামী ব্যাংকিং আইন 1983 অনুসারে ইসলামী ব্যাংকের সংজ্ঞা: ইসলামিক ব্যাংক ইজ এ কোম্পানি which carries on Islamic banking businesses. Islamic banking businesses means banking businesses whose aims and operations do not involve any element which is not approved by the religion Islam. অর্থাৎ ইসলামী ব্যাংক যা ইসলামী ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত। ইসলামী ব্যাংকিং ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসা যার লক্ষ্য এবং কার্যক্রমের কোথাও এমন কোনো উপাদান নেই যা ইসলাম অনুমোদন করেনি। উপরোক্ত সংজ্ঞাদ্বয়ের আলোকে মূলত ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকের কার্যক্রমে এমন কোনো বিষয় গ্রহণযোগ্য নয় যা ইসলাম সমর্থন করে না, যা ইসলাম অনুমোদন করে না। যেমন সাধারণ ব্যাংক সুদভিত্তিক শোষণমূলক কার্যক্রম চালায়, যা ইসলাম অনুমোদন করে না। ইসলামী ব্যাংকের আরেকটু সংজ্ঞা, ইসলামী ব্যাংকিং এর সংজ্ঞা। আমরা তখন ইসলামী ব্যাংকের সংজ্ঞা দিলাম এবং ইসলামী ব্যাংকিং এর সংজ্ঞা। ডক্টর শৌকি ইসমাইল শাহতা ইসলামী ব্যাংকিং সম্পর্কে বলেন, It's therefore imperative for an Islamic bank to incorporate in its functions and practice commercial investment and social activities as an institution designed to promote the civilized মিশন অফ অ্যান ইসলামিক ইকোনমি। অর্থাৎ কাজেই ইসলামী ব্যাংকের কার্যক্রম ও প্রয়োগ রীতিতে বাণিজ্যিক বিনিয়োগ এবং সামাজিক কার্যাবলী সমন্বয় সাধন অত্যন্ত জরুরি
যেন এটি ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির সুশীল লক্ষ্য বাস্তবায়নে একটি প্রতিষ্ঠান রূপে কাজ করতে পারে। আমরা আরেকটি সংজ্ঞা দিচ্ছি। ডক্টর জিয়াউদ্দিন আহমদের মতে ইসলামিক ব্যাংকিং ইজ essentially a normative concept and could be defined as conduct of banking is consonant with the others of the value system of Islam। অর্থাৎ ইসলামী ব্যাংকিং হলো একটি নীতিগত ধারণা এবং এদিকে ইসলাম মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত ব্যাংকিং হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উপরের এই সংজ্ঞা থেকে স্পষ্ট হয় যে ইসলামী ব্যাংকিং আর্থিক মধ্যস্থতার এমন একটি পদ্ধতি যা তার লেনদেনে সুদ গ্রহণ ও প্রদান করে না, এবং এটি এমন একটি ব্যাংকিং পদ্ধতি যা লেনদেনের ক্ষেত্রে ইসলামের উপর প্রতিষ্ঠিত, এবং সেই লেনদেনের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে লাভ লোকসানে অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও অর্থনীতিতে ন্যায় বিচার নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ক্লাসে ব্যাংকিং এবং ব্যাংক আর ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য এবং ইসলামী ব্যাংকিং নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আশা করছি এটা আমাদের বাস্তব জীবনে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক আছে, ব্যাংকের সাথে আমাদের কার্যক্রম আছে। সুতরাং বাংলাদেশে দু ধরনের ব্যাংক রয়েছে, সাধারণ ব্যাংক আর ইসলামী ব্যাংক। সাধারণ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের কার্যক্রমের মধ্যে আমরা অনেক মিল দেখতে পাই পদ্ধতিগত, কিন্তু মৌলিকভাবে আইনগতভাবে তার ডিফারেন্স পার্থক্য আছে। সাধারণ ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে যে মৌলিক পার্থক্যটা সেটা হলো সাধারণ ব্যাংক জনগণ থেকে তারা টাকা নেয় এবং বিভিন্ন ক্ষেত্রে তারা লোন দেয়। এই ক্ষেত্রে যে ইন্টারেস্টটা দেওয়া হয় এটা পূর্বে নির্ধারিত, এবং ইসলামী ব্যাংক পাশাপাশি তার বিপরীতে ইসলামী ব্যাংকের যে কার্যক্রম, ইসলামী ব্যাংক জনসাধারণ থেকে টাকা গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে লোন দেয় এবং তা শরিয়া ভিত্তিক এবং ইসলামী আইন ভিত্তিক, এবং ইসলামী ব্যাংক তাদের ইন্টারেস্ট বা সুদ বলে না, মুনাফায় প্রফিট তারা পূর্বে নির্ধারণ করে দেয় না। বৎসর শেষে বা 6 মাস অন্তর তাদের ব্যাংকের হিসাব নিকাশ হয় এবং সেই ভিত্তিতে যে লাভ হয়, প্রফিট হয়, তার মুনাফা এবং তার প্রাপ্য ক্লায়েন্ট বা অ্যাকাউন্ট হোল্ডার তাদেরকেও দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক ছাড়া বর্তমান বিশ্বে তথা দেশে তথা বিশ্বে চলা যাবে না। দেশ অচল, সমাজ অচল, ব্যবসা অচল। সুতরাং ব্যাংক ছাড়া ব্যবসার কথা ভাবা যায় না। দেশ বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে ব্যাংকের প্রয়োজন। দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গেলে ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নেন, এবং বিভিন্ন ব্যবসায়িক অবকাঠামো করতে গেলে লোনের প্রয়োজন আছে। সুতরাং আমরা ইসলামী ব্যাংক সম্পর্কে জানা, ইসলামী ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া, বিপরীতে সাধারণ ব্যাংকের কনসেপ্ট জানা এবং ইসলামী ব্যাংক সম্পর্কে জেনে ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক রাখা, কার্যক্রম চালানো বা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এটা তোমাদের গুরুত্বপূর্ণ এই কোর্স পেপার। আশা করি আমি সামনে আরও ক্লাস তোমাদের নেব এবং তোমরা এই কোর্স পেপারটি বাস্তবতার সাথে, যেমন ইন্স্যুরেন্স আমাদের দেশে আছে, সাধারণ ইন্স্যুরেন্স আছে, ইসলামিক ইন্স্যুরেন্সও রয়েছে, এগুলোর কনসেপ্টগুলো জানা এবং তার বিস্তারিত জানা উচিত। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই কোর্স পেপারটা প্রত্যেকটা অধ্যায় তোমরা পড়বে এবং নিশ্চয়ই এটার উপর
তোমাদের অ্যাসাইনমেন্ট চাওয়া হয়েছে, তোমরা লিখেছো। আর পরিশেষে তোমাদেরকে বলবো, রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস চলছে এবং সেই হিসাবে তোমরা ক্লাসগুলো অনলাইন ভিডিও ক্লাস তোমরা দেখবে, শুনবে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকবে। পরিশেষে তোমাদের সফলতা কামনা করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। মহামারীর এই মহাসংকটে তোমরা তোমাদের পরিবার সকলকে নিয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্য মেনে চলো, এটাই তোমাদের প্রতি উপদেশ থাকবে। পরিশেষে আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবে এবং আমাদের দেশ তথা বিশ্ব থেকে এই করোনা ভাইরাস থেকে যাতে মুক্তি মিলে। দেশের বাস্তবতা হলো দেশের সমস্ত কার্যক্রম, শিক্ষার সমস্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম সেই প্রায় বন্ধই আছে, তাই আবার স্বাভাবিকভাবে ফিরে আসুক এই কামনা করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।